1 কোটি 10 কোটি দুর্নীতি নয়, গোটা কলকাতা শহর জুড়ে, কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে, এমনকি সেক্টর 5 পর্যন্ত আজকে কিভাবে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে আকাশকে নিয়ন্ত্রণ করছে, শূন্যে পর্যন্ত তারা নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করে ফেলেছে, সমস্ত সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আজকে তার দল এই কাজ করছেন। আর মুখ্যমন্ত্রী বলছেন যে সরকারে বিভিন্ন অফিসারদের চিন্তা করা উচিত কেন সরকারি জমি দখল হচ্ছে। স্থানীয় তৃণমূল নেতাদের টাকা দিয়ে টেন্ডার নেওয়া হচ্ছে, তৃণমূল নেতাদের কাছেই টাকা যাচ্ছে, পুরসভা তহবিলে টাকা যাচ্ছে না, পুরসভা তার প্রাপ্য ট্যাক্স পাচ্ছে না, এবং 4টি নির্দিষ্ট এজেন্সির বিরুদ্ধে এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের পর্যন্ত করা হয়েছে নিউ মার্কেট পুলিশ স্টেশনে। এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অর্থাৎ যারা এই ধরনের বিজনেসে ছোট ছোট প্লেয়ার আছেন, যারা নতুন এন্টারপ্রেনিয়ার আছেন, যারা এই ব্যবসা করতে চান, আধুনিক প্রজন্মের শিক্ষিত তরুণ তরুণী, সংবাদ মাধ্যম থেকে বিভিন্ন ছেলে মেয়ে সাংবাদিকতা ছেড়ে যারা এই ব্যবসায় ঢুকছেন, আজকে তারা পর্যন্ত এই পরিস্থিতিতে শিকার হয়েছেন এবং 4টে কোম্পানির বিরুদ্ধে আজকে তারা কমপ্লেন দায়ের করেছে থানায়। এই কোনো ব্যবস্থা নেয়নি। অর্থাৎ সন্দেশখালীতে আপনি যেরকম দেখলেন অভিযোগ জানাতে গেলে পুলিশ কোনো অভিযোগ নিচ্ছে না, অভিযোগ নিলে তার সম্পর্কে কোনো অ্যাকশন হচ্ছে না। ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের খুন করলে, তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিলে, গ্রাম ছাড়া করলে, তাদের জরিমানা ধার্য করলে, তাদের ভেড়িতে বিষ মিশিয়ে দিলে, তাদের অটো টোটো দোকান ভেঙে দেওয়ার পরেও পুলিশ যেরকম কোনো ব্যবস্থা নিচ্ছে না, এই হোর্ডিং দুর্নীতিতেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। 4টি সংস্থার নামে: ব্লু ড্রিমস অ্যাডভার্টাইজিং প্রাইভেট লিমিটেড, ভিউ ফাইন্ডার পাবলিসিটি প্রাইভেট লিমিটেড, অরুণ সিং সার্ভিস প্রাইভেট লিমিটেড, সম্পর্ক অ্যাডভার্টাইজিং প্রাইভেট অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড। এই 4টে কোম্পানি, এই 4টে কোম্পানির মনোপলি এস্টাবলিশ করে দিয়েছে পশ্চিমবঙ্গে। আবার রিপিট করছি, ব্লু ড্রিমস অ্যাডভার্টাইজিং প্রাইভেট লিমিটেড, ভিউ ফাইন্ডার পাবলিসিটি প্রাইভেট লিমিটেড, অরুণ সিং সার্ভিস প্রাইভেট লিমিটেড, সম্পর্ক অ্যাডভার্টাইজিং অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড, এই 4টি কোম্পানির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর এর স্বরূপ কিরকম আমাদের জানা নেই। এফআইআর দায়ের করা যুক্তিযুক্ত কিনা, তার পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ আছে কিনা, তাও আমাদের জানা নেই। কিন্তু আমরা যে তথ্য পাচ্ছি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমরা সেটা সংবাদ মাধ্যমের কাছে রাখছি এবং আমাদের বিশ্বাস এটা কয়েকশো কোটি টাকার দুর্নীতি, নিরবিচ্ছিন্ন প্রাতিষ্ঠানিক লুট আজকে প্রতিষ্ঠিত হয়েছে গোটা কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে। দেখুন, এটা একটা এগ্রিমেন্টের কপি। বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন, এটা ভালো করে দেখুন। বিধাননগর কর্পোরেশনে একটা এগ্রিমেন্ট হচ্ছে, অ্যাডভার্টাইজিং এর এগ্রিমেন্ট হচ্ছে। সম্ভবত এটা কত নম্বর ওয়ার্ড? 28 নম্বর ওয়ার্ডে। 28 নম্বর ওয়ার্ডে এগ্রিমেন্ট হচ্ছে। This agreement is made on 1st of June 2024 between Bidhannagar 24th number ward Trinamool Congress কর্মী বৃন্দ। স্ট্যাম্প পেপারে এগ্রিমেন্ট করছে। আপনারা এরকম স্ট্যাম্প পেপার খুঁজে পাবেন। মুখ্যমন্ত্রী যে কারণে বিবৃতি দিয়েছেন, ওই যে 2 কাউন্সিলরের মারামারি হচ্ছে, ওখানে দলিল স্ট্যাম্প পেপারে সরকারি জমি ওপরে আজকে তারা দোকান যে বিক্রি করেছে তার দলিল পর্যন্ত বানিয়ে দিয়েছে। সরকারি জমি, একটা সীমা থাকে দুর্নীতির। তৃণমূল কংগ্রেস সমস্ত লুট, সমস্ত সীমাকে অতিক্রম করেছে। সরাসরি এগ্রিমেন্টের কপি। মেসার্সকে ভেঞ্চার অ্যাডভার্টাইজিং, প্রপার্টিশিপ অফ রাজা ঘোষ, তার সঙ্গে এগ্রিমেন্ট করছে 28 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। স্ট্যাম্প পেপারের ওপরে বিধাননগর কর্পোরেশনের আওতায়, বিধাননগর কর্পোরেশনের টাকা যাচ্ছে না, সরকার টাকা পাচ্ছে না, টাকা স্ট্যাম্প পেপারের উপরে অধিকার প্রতিষ্ঠা করে তৃণমূল কংগ্রেস লুট করে নিয়ে যাচ্ছে। এই তার কপি।
আর এই দুর্নীতি মনে করবেন খুব একটা ছোট দুর্নীতি তা নয়। আমরা হোয়াইট পেপার দাবি করছি আজকে মেয়র ফিরহাদ হাকিমের কাছে যে ধর্মতলায় কাগজে কলমে কতগুলো হোর্ডিং আজকে কর্পোরেশন পারমিশন দিয়েছে এবং তার টাকা কর্পোরেশনের ঘরে আসছে। পারমিশন আছে 6টা হোর্ডিং এর একটা এজেন্সির কাছে। সে 6টা হোর্ডিং লাগাবে ধর্মতলা চত্বরে বা যে কোনো প্রাইম লোকেশনে। 6টা হোর্ডিং এর পারমিশন নিয়ে সে 9খানা হোর্ডিং লাগাচ্ছে, কোথাও 12টা হোর্ডিং লাগাচ্ছে। এই এক্সট্রা যে হোর্ডিং এর টাকা, এই টাকা কার কাছে যাচ্ছে? কলকাতা কর্পোরেশনের কাছে যে সংখ্যক হোর্ডিং নথিভুক্ত আছে, যে হোর্ডিং এর সংক্রান্ত টাকা তারা সংগ্রহ করে তাদের কোষাগারে জমা পড়ে, তাদের এক্সচেকারের সঙ্গে প্রতারণা করছে তার দল এবং এর সঙ্গে কে যুক্ত। যদি এর সঙ্গে তৃণমূল কর্পোরেশনের মেয়র পরিষদের কোনো সম্পর্ক না থাকে, মেয়র ডেপুটি মেয়রের কোনো সম্পর্ক না থাকে, সর্বোচ্চ আধিকারিকদের যদি কোনো সংযোগ না থাকে, অ্যাডভার্টাইজিং ডিপার্টমেন্ট বা এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের যদি যোগাযোগ না থাকে, এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে বছরের পর বছর টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়, অসম্ভব। 10 থেকে 12 বছর কোনো সমস্ত জিনিসের ট্যাক্স বাড়ছে, এর টাকা বাড়ছে না। বিদ্যুতের বিল বাড়ছে, মানুষের বাড়ির ট্যাক্স বাড়ছে, আর হোর্ডিং এর টাকা আসছে না। এর উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে। আজকে এই সরকার, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, বিধানসভার রেকর্ডেড আছে, আমি এই প্রশ্ন তুলেছিলাম, কড়েয়া থানার উল্টো দিকে ওয়াক অফ প্রপার্টি, হাইকোর্টের নোটিশ ঝুলছে, মোতোয়ালির নাম লেখা আছে, হাইকোর্টের অর্ডার আছে যে এটা ওয়াক অফ প্রপার্টি। কড়েয়া থানার সামনে সেখানে নতুন কনস্ট্রাকশন হলো, বিশাল বাড়ি তৈরি হয়ে গেল। আজকে সেখানে পুলিশ কোনো অর্ডারকে কোনো কমপ্লাই করছে না। আজ যদি কলকাতার প্রাণ কেন্দ্রে, হার্ট অফ দ্য সিটিতে যদি এই চিত্র হয়, আজ যদি কলকাতা শহরের মধ্যে আমাদের এই দৃশ্য দেখতে হয়, তাহলে গ্রামগঞ্জে কি চলছে? একটার পর একটা হাইকোর্টের অর্ডার, জমি দখলের অর্ডার, কখনো ডিস্ট্রিক্ট কোর্টের অর্ডার। বাম জমানায় বলতো পার্টি অফিসে গিয়ে মিটিয়ে নিন, আর পার্টি বলতো পুলিশ করবে যা করবে। দেখা যেত সিপিআইএম এর জমির রাজনীতির কারণে পিলার টু পোস্ট দৌড়দৌড়ি করতো যে মানুষ আছেন, যে অসহায় অবস্থার মধ্যে তারা পড়েছে। আর তৃণমূল কংগ্রেস তো তাদের থেকে শিক্ষা নিলেও তাদের তো সময় নেই ঘুরিয়ে পেঁচিয়ে বলা, সম্পূর্ণভাবে তারা এই কথা বলে যাচ্ছেন। আমরা নথি দেখিয়েছিলাম আপনাদের, বিধাননগর কর্পোরেশন বাগুইয়াটি থানাকে জানিয়েছে যে কনস্ট্রাকশন বন্ধ করে দেওয়া, অবৈধ কনস্ট্রাকশন হচ্ছে। অঙ্গনবাড়ি একটা স্কুল ছিল সেটাকে পর্যন্ত সরিয়ে দিয়ে পুকুর বুঝিয়ে কনস্ট্রাকশন হচ্ছে। বিধাননগর কর্পোরেশনের লিখিত অর্ডার পাঠিয়েছে তারা কার কাছে কমপ্লাই করবার জন্য, আজকে বাগুইয়াটি থানাকে। তারপরেও সেখানে কনস্ট্রাকশন চলছে, কেউ কাজ বন্ধ করতে পারেনি। একটা নিয়ন্ত্রণহীন ব্যবস্থা তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে। আজকে এর বিরুদ্ধে আজকে সংঘবদ্ধভাবে মানুষ যদি না প্রতিবাদ করে, সর্বনাশ হয়ে যাবে। গোটা কলকাতার যে সৌন্দর্য ছিল, চৌরঙ্গি চত্বর, ধর্মতলা, সেটা শেষ হয়ে গেছে। 100 বছর 150 বছরের ঐতিহ্যশালী প্রাচীন দোকান, বংশ পরম্পরায় যারা ব্যবসা করছে, তাদের দোকানের সামনে একটা জন করে হকার বসিয়ে দেওয়া হয়েছে। সেই দোকানের ভ্যালু কি আছে? আজকে তার সামনে দাঁড়িয়ে যে ডালি লাগিয়ে শার্ট বিক্রি করছে 35 টাকায়, তার রোজগার যা, আজকে দীর্ঘদিনের 150 বছরের দোকান চালিয়ে আজকে সেই মালিক সেই রোজগার করতে পারছেন না। তারা ট্যাক্স দিচ্ছেন, তারা কর্পোরেশনকে 100 বছরের বেশি সময় ধরে ট্যাক্স দিয়ে এসেছেন। আজকে তাদের অধিকারকে কেড়ে নিয়ে একটা বিশেষ জায়গার মানুষজনকে দিয়ে গোটা ধর্মতলা চত্বর দখল করিয়ে দেওয়া হয়েছে। গড়িয়াহাট মার্কেটের এক অবস্থা, এবার হাতিবাগানের দিকে চলেছে। আজকে কলকাতার মানুষকে সচেতন হতে হবে, কারণ এই তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে, কার্যত হাওড়া ব্রিজ থাকবে কিনা সেটাও কিন্তু ভেবে দেখতে হবে। ওরও কাগজপত্র নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি, ওটা আছে কিনা। আজকে মুখ্যমন্ত্রী অত্যন্ত দায়িত্ব নিয়ে গভীর চিন্তা ব্যক্ত করে একটা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর যে চিঠিতে তিনি বলেছেন যে নতুন যে ন্যায় সংহিতা
সহ আরো 3টে যে আইন আসতে চলেছে, যেটা 1 জুলাই থেকে কার্যকর হবে, যেটাকে তিনি অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীকে, যেটা আপাতত স্থগিত রাখা হোক। রাজ্যের মুখ্যমন্ত্রী, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, গণতান্ত্রিক দেশ, সংসদীয় গণতন্ত্র, বহুত্ববাদী সমাজ, মুখ্যমন্ত্রীর অধিকার আছে এ ধরনের চিঠি লেখার, এবং চিঠি লিখবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই চিঠি লিখতে গিয়ে, এই চিঠি নিয়ে যা কিছু সিদ্ধান্ত নেবে বিজেপি পরিষদীয় দল নেবে, এ নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির বলার কোনো ইখতিয়ার নেই। যা এর উত্তর দেবেন, এটা সম্পর্কে যা চিন্তা ভাবনা করবেন প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করবেন, কিন্তু এই ঘটনার সঙ্গে এটি বিশেষ সম্পর্কিত। মুখ্যমন্ত্রী বলছেন 145 জন সাংসদ যখন সাসপেন্ডেড ছিলেন, তখন একতরফাভাবে এই বিলকে পাশ করিয়ে নেওয়া হয়েছে। এই বিল একটি স্বৈরতান্ত্রিক এবং অগণতান্ত্রিক পদ্ধতিতে পাশ করা হয়েছে, তাই তিনি বিলের উপরে আলোচনা চেয়েছেন। কোন বিলকে সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দেওয়া যেতে পারে, কোন বিল নিয়ে নতুন করে আলোচনা কেউ চাইতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী এটা লিখতে গিয়ে যেটা দিয়ে বলছেন যে কোন স্তরে আলোচনা হয়নি, রাজ্য সরকারকে অন্ধকারে রেখে এই নতুন সংহিতা পাশ করবার আগে সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে কেন্দ্রীয় সরকার আলাপ আলোচনা চালিয়েছে। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের মতামত চাওয়া হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে শুধু মুখ্যমন্ত্রী নন, শুধু বর্তমান সরকারি আমলা নন, শুধু চিফ সেক্রেটারি নন, যারা বিভিন্ন রিটায়ার্ড পুলিশ পার্সোনেল আছেন, যারা বিভিন্ন সময় সরকারের বড় মাপের আমলা ছিলেন, এখন অবসরপ্রাপ্ত, বিভিন্ন সেনার যারা কর্মাধ্যক্ষ ছিলেন বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্টে, যারা অবসরপ্রাপ্ত, তাদের পর্যন্ত নিয়ে আসা হয়েছে। যারা বিভিন্ন জায়গায় আইন বিশেষজ্ঞ যারা আছেন, যারা মোটামুটি যাদের নামে একটা ইনস্টিটিউশন কার্যত চলে, এই ধরনের ব্যক্তিত্বদের বক্তব্যকে সামিল করা হয়েছে। সমস্ত মানুষকে নিয়ে একটা নতুন ভারতবর্ষের প্যারাডাইম শিফট হয়ে যাওয়া ভারতবর্ষের, আধুনিক ভারতবর্ষের জন্য আইন নেওয়া হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যেখানে কোনো আলোচনা হয়নি। পশ্চিমবঙ্গে একটা সেমিনার হয়েছে, সেই সেমিনারে মুখ্যমন্ত্রীর এই চিঠিতে আছেন, রিসেন্টলি the Ministry of Law and Justice, Government of India organized a conference in Kolkata on this subject on 16 June 2024, and the Government of India did not involve the state government in conducting the program. এটা মুখ্যমন্ত্রী লিখছেন আজকে চিঠিতে। কিন্তু যে সেমিনারের কথা মুখ্যমন্ত্রী বলছেন, সেই সেমিনারে এই সরকারের অ্যাডভোকেট জেনারেল উপস্থিত ছিলেন। এই সেমিনারে এই তৃণমূল কংগ্রেসের সরকারের আজকে বিভিন্ন পুলিশ অফিসার, কলকাতা পুলিশের পদস্থ অফিসাররা, তারা এই সেমিনারে উপস্থিত ছিলেন। তাহলে এই শব্দবন্ধের মানে কি? বাদবাকি যার সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নেবেন, পরিষদীয় দল আছে, যা ব্যবস্থা আছে গণতান্ত্রিক ব্যবস্থায়, লোকসভার যারা স্পিকার আছেন তারা নেবেন, বা কোনো কেন্দ্রীয় মন্ত্রকের হস্তক্ষেপের প্রয়োজন হলে তারা নেবেন। কিন্তু আবার পড়ছি মুখ্যমন্ত্রীর এই কথা, রিসেন্টলি দি মিনিস্ট্রি অফ Law and Justice, Government of India organized a conference in Kolkata on this subject on 16th of June 2024, and the Government of India did not involve the state government including in conducting the program. বারবার যে কথা মুখ্যমন্ত্রী বলছেন, আমরা শুধু এই লাইনের উপরে আমাদের আপত্তি জানিয়ে আপনাদের কাছে জানাচ্ছি যে এই প্রোগ্রামে অ্যাডভোকেট জেনারেল পশ্চিমবঙ্গ সরকারের তিনি উপস্থিত ছিলেন, এই প্রোগ্রামে পদস্থ পুলিশ অফিসার উপস্থিত ছিলেন। যে রাজ্যে পুলিশের কাছে অভিযোগ করতে গেলে ভোট পরবর্তী হিংসায় পুলিশ অভিযোগকারীকে বলছেন যে আপনি অভিযোগ করবেন না, এই অভিযোগ করলে আপনার জীবনহানি হতে পারে এবং আপনাকে কোনো ধরনের প্রোটেকশন আমরা দিতে পারবো না। আক্রান্ত হয়ে যাবার পর বিজেপি কর্মী থানায় গেলে বলা হচ্ছে কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যাও, পরে পরিস্থিতি ঠান্ডা হলে ফিরে আসবে। পরিস্থিতি কিসের গরম? একটা বুথে বিজেপি লিড পেয়েছে, সেই বুথে সেখানে তাদের আক্রমণ করা হবে। একটা ওয়ার্ডে বিজেপি লিড পেয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত কাউন্সিলর হেরে গিয়েছে, তিনি তার বীরত্ব, তার আধিপত্য প্রতিষ্ঠার জন্য সেখানে গিয়ে বাড়ি ভাঙচুর করবেন, কর্মীদের মারধর করবেন। এটা কোন রাজনীতি চলেছে?
একজন বৃদ্ধ মানুষকে পূর্ব মেদিনীপুরে পিটিয়ে মেরে ফেলা হলো। এইটা রাজনীতি? রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটা কলেজের পড়া ছেলেকে 3 বছরের একটা মেয়েকে দিয়ে পস্কো আইনে আজকে জেলে ভর্তি করে রাখা হয়েছে। এইটা রাজনীতি? যারা দিনের পর দিন কেন্দ্রের বঞ্চনার কথা বলেন, প্রতিহিংসার কথা বলেন, যারা এখন এই আইন নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলছেন, পশ্চিমবঙ্গ সরকারের আমলে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে এই তৃণমূল কংগ্রেস সরকার এমন আইন কিছু পাশ করিয়ে নিয়েছেন যাতে আমাদের গণতন্ত্র বা আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যেটা মূল ভিত্তি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, রাজনৈতিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সেই বিকেন্দ্রীকৃত ব্যবস্থাটাকে ধ্বংস করে কেন্দ্রীভূত ব্যবস্থা তৈরি করেছেন। সে শিক্ষাক্ষেত্রেই হোক আর সে পঞ্চায়েত পরিচালনা ক্ষেত্রেই হোক, তৃণমূল কংগ্রেসের রাজনীতি ক্ষমতার কেন্দ্রীকরণের রাজনীতি, ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার রাজনীতি, একদলীয় একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করার রাজনীতি আমাদের লড়াইয়ের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের বিবৃতি শুনে মনে হচ্ছে বিজেপি শেষ হয়ে গেছে। 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে খুন করে, এত গণধর্ষণের পর, বাড়ি ছাড়া করে দেওয়ার পর, রাজ্য ছাড়া করার পর, জেসিপি মেশিন দিয়ে বাড়ি ভেঙে দেওয়ার পর, মাথা কামিয়ে, নাকখত দিয়ে, থুতু ফেলিয়ে, চাটিয়ে, মোবাইল ফোন ভেঙে দেওয়ার পর, একটার পর একটা ভেড়িতে বিষ মিশিয়ে সর্বশান্ত করে দেওয়ার পরেও বিজেপি কর্মীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। 39% মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। 12 জন সাংসদকে তারা নির্বাচিত করেছে। আমাদের মুখ্যমন্ত্রী নিজের বুথে মুখ্যমন্ত্রীকে হারিয়েছে। মুখ্যমন্ত্রীর 8টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডে বিজেপি কর্মীদের কারণে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। 42টা আসন এগিয়ে আছে। 69টা মিউনিসিপ্যালিটিতে আজকে বিজেপি লিড ধরে রাখতে পেরেছে। এটাই বিটুইন দ্য লাইনস মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ কি চিন্তা করছেন। ধন্যবাদ। আইন শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি দিয়েছেন রাজ্যপাল? রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির কথা উল্লেখ করে তাদের ব্যবস্থা নেওয়ার কথা বলা দেখুন সাংবিধানিক প্রধান এবং প্রশাসনিক প্রধানের এই পত্রালাপ নিয়ে আমাদের কিছু বলার নেই, কারণ আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের কাছে চিঠি লেখা আর অরণ্যের ওজন ছাড়া অন্য কিছু নয়, এবং এই চিঠির ভবিষ্যৎ কি, সেটা যে ভূতের ভবিষ্যতের থেকেও খারাপ সেটা মানুষ জানেন। এ নিয়ে আমাদের খুব একটা উৎসাহ নেই। সেই কারণে কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই রাজ্যের পুরো পরিষেবা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন? নবান্নে সোমবার দিন বৈঠক করবেন, কিন্তু 2টো পুরসভাকে বাদ দিয়ে বাকি সমস্ত পুরসভাকে। মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করে জানাক যে নির্দিষ্ট আইন আছে। আমি আবার বলছি, এটা রেকর্ডেড প্রশ্ন, বিধানসভায় এই প্রশ্ন আছে 2016 সালে তোলা। 2016 সালে বিধানসভার রেকর্ডেড প্রশ্ন, কোন মিউনিসিপ্যালিটি, কোন কর্পোরেশন তার কোন জমিকে লিজ কিংবা বিক্রি করতে পারেন না অর্থ মন্ত্রকের এনওসি ছাড়া। এটা পশ্চিমবঙ্গের আইন। আজকে একটার পর একটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অত্যন্ত কম দামে কাউকে জমি লিজ দিয়েছেন, কোথাও বিক্রি করেছেন, কোথাও এনওসি নেই। আপনি কোন মিউনিসিপ্যালিটি চান যে ঘটনা ঘটেনি? একটার পর একটা মিউনিসিপ্যালিটির নাম বদলে দেওয়া হয়েছে। রেকর্ডেড কোশ্চেন, বিধানসভায় প্রশ্ন আছে, তার উত্তর সংশ্লিষ্ট মন্ত্রক দেননি, এবং প্রশ্ন করার পরে লিখিত আকারে যে উত্তর পাঠিয়ে দেওয়ার কথা সেই উত্তর আমি আজ পর্যন্ত পাইনি। একটার পর একটা মিউনিসিপ্যালিটি, এটা বিজেপির চ্যালেঞ্জ। যে কোনো মিউনিসিপ্যালিটিতে আপনারা যান, আপনারা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলুন। কেউ বিয়ে বাড়ি বানিয়ে ফেলেছে, কেউ অডিটোরিয়াম বানিয়ে ফেলেছে, জমি মিউনিসিপ্যালিটি দিতে পারে। মিউনিসিপ্যালিটি তো আয় বাড়াতে হবে, নাহলে পরিষেবা দেবে কি করে? এর মধ্যে কোনো অন্যায় নেই, কিন্তু কি রেটে জমি দিয়েছে, বাজার দর যেখানে একটা মিউনিসিপ্যালিটিতে অন্তত 20 লক্ষ টাকা কাটা, সেখানে 2 লক্ষ টাকা কাটা করে তার হিসাব দিচ্ছে। লিজ দিচ্ছে। আরে লিজ দিতে গেলেও তো এনওসি লাগবে ফিনান্স ডিপার্টমেন্টের। অমিত মিত্র তো আছেন, এখন তো উনি নেই, আবার এখন তো মেঘনাথ হয়েছেন, মেঘের পিছন থেকে তীর ছোড়েন মাঝে মধ্যে মোদীকে। ওনাকে জিজ্ঞাসা করুন, সবচেয়ে বেশি তো ওনার সময় হয়েছে। উনি আপনাদের সামনে দৃশ্যমান না হলেও আপনাদের সঙ্গে তো কথা বলতে পারেন। ওনাকে টেলিফোন করে জিজ্ঞাসা করুন, এ দায় তো ওনাকে নিতে হবে।
বিধানসভায় যখন প্রশ্ন হয়েছে এবং সেখানে অর্থমন্ত্রীর উপস্থিতিতে এই প্রশ্ন হয়েছে যে এনওসি ছাড়া কি করে মিউনিসিপ্যালিটি জমি লিজ দিচ্ছে, অর্থমন্ত্রকের কোনো অনুমতি নেই, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা জমি লিজ দিয়ে যাচ্ছে, তার দায় কে নেবে? তদানীন্তন অর্থমন্ত্রীকে নিতে হবে, অর্থমন্ত্রী না নিলে মুখ্যমন্ত্রীকে নিতে হবে। মুখ্যমন্ত্রী রাজ্যের বেশ কয়েকজন আইএস এবং আইপিএস দের নিয়ে জবরদখলের বিষয়ে কমিটি তৈরি করে দিয়েছেন, যারা কিছুক্ষণ বাদে বৈঠকে বসবেন। বিনীত গোয়েল, মনোজ ভার্মা, মনোজ পাল, প্রভাত মিশ্রদের নিয়ে কমিটি তৈরি করে দিয়েছেন এই জমি জবরদখলের বিষয়ে দেখার জন্য। আগে করেছিলেন না একজন রাজ্য নির্বাচনী কমিশনার, মনে পড়ছে ওটা চেহারাটা, পুরো কুমোরটুলির অসুর, এরাও এই কাজ করবে। কোন প্রশাসনের কোন আধিকারিকের ক্ষমতা নেই, কোন পুলিশের ক্ষমতা নেই তৃণমূলের এই দখলদারিকে বন্ধ করার। তৃণমূলের একজন বিধায়ক, একটি বিধায়ক মিউনিসিপ্যালিটির নেতা কিছুদিনের জন্য আমাদের দলেও বেড়াতে এসেছিলেন। তিনি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন যদি সিন্ডিকেট উঠে যায় তাহলে সরকারটাই উঠে যাবে। এখন আবার তিনি ফিরে গেছেন, কিন্তু আমি তার কথার পুনরাবৃত্তি করছি না। তৃণমূল যদি এই জবরদখল বন্ধ করে দেয় তাহলে তৃণমূল দলটা থাকবে না। তৃণমূলের দুই কাউন্সিলরের লড়াই তৃণমূলের কোন জাতীয়তাবাদের তত্ত্বের অন্তর্দ্বন্দ্বের লড়াই নয়। এলাকা দখল, জমি, কে কটা দোকান পাবে, কে কটা বাড়ির ভাগ পাবে, তার লড়াই। সেটা যদি মুখ্যমন্ত্রী বন্ধ করে দেন তৃণমূল দলের ছাপে তালা লেগে যাবে। এইসব ক্ষোভের কারণেই কি এই 69টা পুরসভায় আপনারা এগিয়ে গেলেন লোকসভা ভোটে? লোকসভা ভোটের নিরিখে রাজ্যের 121টা পুরসভার মধ্যে আপনারা 69টাই। দেখুন, আমরা আপনাদের বলেছি যে প্রত্যেকটা নির্বাচনের জয় পরাজয় থেকে একটা রাজনৈতিক দল শিক্ষা নেয়, রাজনৈতিক দল তার সমীক্ষা করে। কিন্তু যে সমীক্ষা করা যে সময় উত্তরপ্রদেশের পক্ষে সম্ভব সেটা পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষে সম্ভব নয়। কারণ আমাদের এই মুহূর্তে জেলা এবং জেলার একদম নিম্ন স্তরের পর্যন্ত যারা নেতা আছেন তারা ভোট পরবর্তী হিংসায় মানুষের পাশে দাঁড়াতে এবং বিভিন্ন সমস্যায় যারা জর্জরিত হচ্ছেন তাদের দেখতে ব্যস্ত। এটা পার্টি যখন আমাকে জানাবে, পরিস্থিতি যতটুকুনি সংবাদ মাধ্যমকে বলা যায় জানাবেন। তবে এটা তো বোঝাই যাচ্ছে বহু জায়গায় আমরা প্রক্সিকে আটকাতে পারিনি। বহু জায়গায় ভোটের তো অনেক রকম পদ্ধতি হয়, পশ্চিমবঙ্গের ভোটটা তো কোনো সময় নিরামিষ হয় না। তো সুতরাং বহু জায়গায় ভোটারদের ভীত সন্ত্রস্ত করার ক্ষেত্রে বা কেন্দ্রীয় বাহিনী যেভাবে পরিচালিত হচ্ছে তার গতিমুখ পরিবর্তন করতে আমরা পারিনি। প্রতি বুথে যে ভূত ঢুকে আছে ভোটার লিস্টে, সেটা আমরা 2 বছর ধরে তার উপর কাজ করেছিলাম, কিন্তু সেটা আমরা ফুলপ্রুফ করতে পারিনি। সেই জন্য ভোট ফলাফলে কিছুটা পরিবর্তন হয়েছে। কিন্তু তারপরেও তো শহর অঞ্চলে আপনাদের ফলাফল বেশ ভালো। শহর অঞ্চলে মানে পুরসভা ভিত্তিক যে এলাকাগুলো, এটা কি প্রমাণ করছে? এটা কি প্রমাণ করছে? এখন তৃণমূল কংগ্রেস একসময় বলতো যে আমরা ভালো ফল করতাম, আমরা যখন কংগ্রেসে ছিলাম আমরা কলকাতায় ভালো ফল করতাম, আর একচেটিয়া গ্রামে সিপিআইএম জিতত। সিপিআইএম বলতো গ্রাম দিয়ে শহর ঘেরো, তারা শেষ পর্যন্ত ঘিরে উঠতে পারেনি। কিন্তু বিজেপি যেভাবে শহরেও প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে জিতেছে, এটা মনে রাখতে হবে পুরুলিয়া, বিষ্ণুপুরের মতো, আলিপুর দুয়ারের মতো প্রান্তিক অঞ্চলেও কিন্তু বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন। উত্তরবঙ্গে তৃণমূলের মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। মুখ্যমন্ত্রিত্বের সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়ে তিনি যতবার উত্তরবঙ্গে গেছেন, তিনি শুধু বালুরঘাটে 4বার গিয়ে সভা করেছেন, তারপরেও বালুরঘাটে তার প্রার্থীকে জয়ী করাতে পারেননি। সুতরাং এই ম্যান্ডেটটা ফ্র্যাকচার্ড ম্যান্ডেট কিনা, এটা রেফারেন্ডাম কিনা, এটা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা বিশ্লেষণ করবেন। তবে আমরা মনে করি বিজেপি পরাজিত, যেরকম মনে হয় যে বিজেপি শুয়ে পড়েছে, ধুলে মিশে গেছে, এরকম মনে করার কোনো কারণ নেই। 39% রাজ্যের মানুষ আমাদের সঙ্গে আছে। বৃহত্তর জনগোষ্ঠীর 60% মানুষ বিজেপির সঙ্গে আছে। যদি কেউ মনে করে থাকেন ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ করে সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে দিয়ে একটা সম্প্রদায়কে বিজেপির শত্রু বানিয়ে তাকে খেপিয়ে দিয়ে দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজনীতি চলবে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিকে তারা নিয়ন্ত্রণ করবে, তাহলে সেটা সম্ভব নয়। তার জন্য যত দূর সম্ভব আমরা যাব
বাংলায় বাইরে থেকে লোক ঢুকিয়ে, রোহিঙ্গা ঢুকিয়ে যারা পশ্চিমবঙ্গের মধ্যে আরেকটা বাংলাদেশ বানাতে চাইছে, গ্রেটার বাংলাদেশে তৈরি করবার যে আন্তর্জাতিক চক্রান্তের যে ভাগিদার হয়ে যাচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা, তারাও আজকে বুঝতে পারছে আমরা তাদের সঙ্গে নিয়ে এদের প্রতিহত করব। দুটো ভোট পরবর্তী হিংসা নিয়ে দুটো নিয়ে রয়েছে হাইকোর্ট নিয়ে। একটা হলো যে হাইকোর্টে আজকে একটা রায় দিয়েছে, যেটা হলো মঙ্গলবারের ভিতরে সব ঘর ছাড়াদের ঘরে ফেরাতে হবে, আর আগামী 26শে জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ রাখা থাকছে এবং কেন্দ্রকে বলেছে যে তাদের মোতায়েন। দেখুন, মহামান্য আদালতের নির্দেশ সম্পর্কে আমাদের কিছু বলার নেই, আমরা নির্দেশকে স্বাগত জানাচ্ছি। আপনি ঘর ছাড়াদের ঘরে ফিরিয়ে দিলেন, ঠিক এভাবেই হাইকোর্টের নির্দেশে একজন ঘর ছাড়া মোহাম্মদ আলী বারাসাতে তিনি ঘরে ফিরেছিলেন, পুলিশ তাকে গিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিল, কিন্তু তারপর পুলিশের উপস্থিতিতে বারাসত শহরের মধ্যে প্রকাশ্য দিবালোকে তাকে পিটিয়ে খুন করা হলো। আজ পর্যন্ত কোনো প্রকৃত অপরাধী ধরা পড়েনি। শুধু বাড়ি ফেরালেই হবে না, তার জীবনের সুরক্ষা দিতে হবে। জীবনের সুরক্ষা দেওয়াটা সরকারের কাজ, আর মানুষের বেঁচে থাকার অধিকারটা সাংবিধানিক অধিকার, সেই অধিকারটা এখানে লঙ্ঘিত হয়ে যাচ্ছে, সেটাও হাইকোর্টকে দেখতে হবে। রাজ্য আজকে এফআইআর করে জানিয়েছে, এফআইআর করে আরো বেশি সংখ্যক অভিযোগ জমা পড়েছে ভোট পরবর্তী হিংসা নিয়ে, আরো বেশি সংখ্যক অভিযোগ এসেছে এবং আরো বেশি সংখ্যক এফআইআর হয়েছে। এখন পর্যন্ত যে এফিডেভিট দিয়ে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে সংখ্যক অভিযোগের তালিকা দেওয়া হয়েছে, সেটা কোনো শতাংশের হিসাবে পড়ে না। যে হিংসা এবার তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে চালাচ্ছে, হিংসার ধরনটা তারা বদলে দিয়েছে। 7 দফা নির্বাচনে আমরা হিংসা নিয়ে কথা বলিনি, এই কারণেই কথা বলিনি যাতে আতঙ্কের পরিবেশটা যেটা তৈরি করা হচ্ছে সেটা যাতে আরো না বাড়ে। আমরা চেপে গেছি বহু ঘটনা, সেটা আমাদের ঠিক হয়েছিল কিনা বা ভুল হয়েছিল কিনা সেটা নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করব পরে দলীয় স্তরে, কিন্তু যাতে পশ্চিমবঙ্গের মানুষের মনের মধ্যে আতঙ্ক না তৈরি হয়, আতঙ্কের আবহে মানুষ যাতে ভোট না দেয় আমরা তখন বলিনি, কিন্তু সেই হিংসা আজকে মানুষের দৃশ্যমানতায় আছে। শুভেন্দু অধিকারী করা একটা মামলায় রাজভবনের সামনে যে বিক্ষোভ সেই নিয়ে মামলা ছিল, সেই মামলাতে আদালত জানতে চেয়েছে যে ওরা 144 ধারা ওখানে বেআইনি, ওখানে বিক্ষোভ করা যাবে। পাল্টা জানানো হয়েছিল শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে যে এখানে তো আরেকটি দল বিক্ষোভ করেছে, সেই জন্য আদালত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে পুলিশের কাছে। দেখুন, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। যেখানে বিরোধী দলনেতা নিজে ইনভলভ আছেন, তিনি এই নিয়ে স্টেটমেন্ট করেছেন, আমার নতুন করে কিছু বলবার নেই। আমি একটু শুধু সাপ্লিমেন্ট করতে চাই যে রাজতন্ত্রে এটা হয়, রাজতন্ত্রে এটা হয়। রাজ পরিবারের লোকেরা যে কোনো জায়গায় বিচরণ করতে পারেন, যে কোনো সভা সমিতি করতে পারেন। রাজাদের সঙ্গে প্রজাদের একটা সামান্য পার্থক্য থাকেই রাজতন্ত্রে, আর মধ্যযুগে আরো ব্যাপকভাবে ছিল, সেটাই এখন আছে। বিকল্প একটা জায়গা আসতে বলেছে বিক্ষোভে, সেটা ডিজিপির অফিসের সামনে বিক্ষোভ করবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। যখন জানিয়ে দিয়েছেন তারপরে তারা এটা কোন প্রশ্ন করা, এটা তো কোনো প্রশ্নই থাকে না। এই বিষয়ে যা সিদ্ধান্ত নেবেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেবেন, এ নিয়ে আমাদের কিছু বলার নেই। কুণাল ঘোষ এ নিয়ে বলছেন যে রাজভবনের সামনে না বসে গঙ্গার ধারে বসুন, মন ভালো হবে। কুণাল ঘোষ এ নিয়ে বলছে রাজভবনের সামনে না বসে গঙ্গার ধারে বসুন, মন ভালো হবে। ঠিক বলেছে। কুণাল ঘোষ ভুল কথা বলে না। কুণাল ঘোষ জানে যে গঙ্গার ধারে বসলে মন ভালো হবেই, কারণ বাবুঘাটকে ফিরহাদ হাকিম তৈরি করে রেখেছেন, সাজিয়ে রেখেছেন, ওই ঘাটেই তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী হলে কুণাল ঘোষেরও আনন্দ পাবেন। সেদিনের ব্যথা কি কুণাল ঘোষ ভুলে গেছেন? সেজন্য জানেন যেন ওখানে বসে থাকলে, গঙ্গার পাশে বসে থাকলে শুভেন্দু বিসর্জনের দৃশ্যটা দেখতে পাবে। আবার ধন্যবাদ কুণালকে। তৃণমূলের ওয়ার্ডের দুটো ওয়ার্ডের যারা কাউন্সিলর তাদের মধ্যে মারামারির বিষয় নিয়ে উল্লেখ করছিলেন। ফিরহাদ হাকিম একটু আগে সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে তিনি নিজেও বলছেন যে ব্যক্তিগত ইগোর জন্য ওয়ার্ডে ওয়ার্ডে অনেক সময় কাউন্সিলরদের মধ্যে লড়াই হচ্ছে, এটা ঠিক নয়। তারা কথা বলেছেন এবং বলবেন, এবং এটা তিনি বলছেন যে মানুষ আমাকে নির্বাচিত করছে মানে পুরো এলাকাটা আমার বাবার সম্পত্তি, এটা ভেবে নেওয়া ঠিক নয়, ওয়ার্ডটা আমার বাবার সম্পত্তি ভেবে নেওয়া ঠিক নয়, এটা কাউন্সিলরদের বুঝতে হবে।
এইসব স্তুতি বাক্য তো সবাই জানে, তুমিও জানো, আমিও জানি, বাড়ির বাচ্চারাও জানে। কিন্তু পরিস্থিতি কি দেখছি, ইগোর লড়াইয়ে বাবা ছেলে আলাদা হয়, ইগোর লড়াইয়ে বন্ধু দুদিকে চলে যায়, ইগোর লড়াইয়ে ডিভোর্স হয়, কিন্তু ইগোর লড়াইয়ে বোমাবাজি হয়, ইগোর লড়াইয়ে গুলি চলে, রাস্তায় ধরে পিটিয়ে দেয়, এরকম তার সঙ্গে ইগোর কোনো সম্পর্ক নেই। এটা দখলদারির লড়াই, টাকার ভাগের লড়াই, 25-75-এর লড়াই, সকলকে দিয়ে খাওয়ার থেকে বিচ্যুতির লড়াই। বলছি নিট দুর্নীতি আপনাদের অস্বস্তিতে ফেলেছে? আমাদের কোনো অস্বস্তি নেই, আমাদের কোথাও কোনো অস্বস্তি নেই, আমাদের কোনো ওষুধের প্রয়োজন নেই, কারোর চিন্তার কোনো প্রয়োজন নেই। আমরা বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস করি। সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছেন সেটাকে আমরা ধরে নিয়েছি এবং আমরা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি। আমরা সরকারের টাকা খরচা করে চোর ধরা বন্ধ করবার জন্য তদন্তের বিরোধিতা করিনি, আমরাই তদন্ত চাইছি। ধরা পড়বে, যা বিচ্যুতি থেকে বন্ধ হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে, কোনো মেধা প্রতারিত হবে না, কাউকে দিল্লির রাস্তায় প্রচন্ড গরমে বসে ধর্ণা দিতে হবে না। দেখুন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যেখানে বিবৃতি দিয়েছেন সেই নিয়ে আমি সেই বিবৃতির মধ্যে আমি আর যেতে চাই না। আমি দলের একজন সাধারণ কর্মী হিসেবে যেটা বুঝি আমি সেটা বলেছি। আচ্ছা, আজকে হাইকোর্ট একটা পর্যবেক্ষণে বলছে যে শিক্ষকতা যারা করছেন তাদের অনেকের ক্ষেত্রেই অসঙ্গতি রয়েছে, সেই কারণে তাদের যে নথি সেটা ওই ওয়েবসাইটে যাতে করে রেখে দেওয়া যায়, যাতে করে কোথাও কোনো অস্বস্তি তৈরি হলে সেটা থেকে যেন দেখানো যায় বা প্রকৃত তথ্যটা উঠে আসে। একদিকে আপনারা প্রকৃত তথ্য তো বুঝলাম, হাইকোর্টের এই বক্তব্যকে পুরো সম্মান জানিয়ে বলছি যে মাস্টারমশাই ব্ল্যাকবোর্ডে অঙ্ক করতে গিয়ে আটকে গেছে, ছাত্ররা তাড়া করে যে তিনি দৌড়চ্ছেন, ওইটা কি উনি যে নথিটা বলছে ওইটা কি আপলোড করা হবে? সেটার কোনো পদ্ধতি আছে? বিচারপক্ষকে সেটার দেখা দরকার। অখিলেশ কুমারের চাঞ্চল্য স্বীকারোক্তি বলেছেন যে নিজের একদিন আগে প্রশ্নপত্রের সমস্ত উত্তর মিলে গেছিল। গোটা বিষয়টি 40 লক্ষ টাকায় রখা হয়েছিল, গোটা বিষয়টি 40 লক্ষ টাকায় রখা হয়েছিল, আর পরীক্ষার একদিন আগে প্রশ্নপত্রের সঙ্গে উত্তরপত্র মিলে। দেখুন, এই মুহূর্তে আমার পকেটে 400 টাকা নেই, আপনি ভট করে 40 লক্ষের গল্প বললেন। 40 লক্ষ হোক আর 50 কোটি হোক কিংবা 15 কেজি সোনা হোক, বিজেপির কোন নেতার খাটের তলা থেকে সেটা পাওয়া যাবে না। পার্টি এই যদি এবং সরকার দৃষ্টান্তমূলক শাস্তি দেবে অপরাধীদের। নিট দুর্নীতিতে নাম জড়িয়েছে তেজস্বী যাদবের, মূল অভিযুক্তের জন্য গেস্ট হাউস বুক লালু পুত্রের আত্মসহায়কের। জেরায় শিকার নিট দুর্নীতিতে ধৃত অনুরাগ যাদবের। বিস্ফোরক দাবি বিহারের উপমুখ্যমন্ত্রী, কি বলবেন? বিস্ফোরক দাবি করছেন বিহারের। না না, এটা তো পুরনো খবর, লালু প্রসাদের ছেলে, ওরা এমনি গরু মোষের খাবার একবার খেয়ে ফেলেছিল, বেলে আছে, এখন চাকরি খাবার লাইনে ঢুকেছেন। এটা তো দিবে আর নিবে, মিলাবে মিলিবে চলছে না। আমাদের এখানে নেতারা গিয়ে প্রণাম করে এসেছেন লালু প্রসাদকে যে আমরা চাকরি খেয়েছি, তোমরা গরু মোষের খাবার খেয়েছো, কি করে হজম করতে হয় আমাদের শেখাও। এরা গরু মোষের ফডার এদের শেখাচ্ছে, ওরা ওদের চাকরি খাওয়া শেখাচ্ছে, একই ব্যাপার চলছে। নিটের পাশাপাশি নেট পরীক্ষার বেনিয়মের ব্যাখ্যা জানতে তলব করা হয়েছে ডিজি সুবোধ কুমারকে। এটা গতকালকে হয়ে গেছে, এটা গতকালকে হয়ে গেছে, সংবাদ মাধ্যমে বহুল প্রচারিত। এটা আমরা আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। হোম মিনিস্ট্রির পক্ষ থেকে সূত্রে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই যেটা করা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সিবিআই তদন্তের কথা বলা হয়েছে, পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে, অভিভাবকদের অসুবিধা হচ্ছে, তার জন্য সরকার দুঃখিত। এটা বিচ্যুতি, এটা দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, ভবিষ্যতে হবে না, সে ব্যাপারে সরকার বদ্ধপরিকর থাকবে। এবার ছোটাবাজার কাণ্ডে সিবিআই হাতে গ্রেফতার হয়েছে ইসিএল এর এক পদস্থ কর্মী, তার চাকরিতেও গ্রেফতার করেছে ইসিএল এর এক পদস্থ কর্মী, এবং তার চাকরিতেও গ্রেফতার করা হয়েছে দীর্ঘ জিজ্ঞাসাবাদের বয়ানে অসঙ্গতি মেলাতেই এই গ্রেফতার। ইসিএলটা কোন দপ্তরের মধ্যে, কোন সরকারের? পশ্চিমবঙ্গ সরকারের না কেন্দ্র সরকারের? তার মানে যে কেন্দ্রের যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে তদন্ত করছে, সেই তদন্ত কেন্দ্রীয় সরকারের অফিসাররাও গ্রেপ্তার হচ্ছেন। মানে তদন্তটা সর্বব্যাপী হচ্ছে, সর্বস্পর্শী হচ্ছে, আদালতের নজরদারিতে হচ্ছে, নির্দেশে হচ্ছে। কিন্তু আসল মাথা কোথায় সেটাই তো ব্রাত্য বসু বলছেন, কালকেই স্টেটমেন্ট করেছেন যে আসল মাথা কি ধরা পড়বে। ওনার ইঙ্গিত কার দিকে বোঝা যাচ্ছে না। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে আটক করেছিল সিবিআই শিক্ষা দুর্নীতি কাণ্ডে। তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা হয়েছে, বিষয়টা তদন্তে উঠে এসেছে। তাপস সাহা সচিবের কথোপকথনে নিয়োগ দুর্নীতি নিয়ে যুক্ত ছিল।
একটা সময় ছিল বাঙালি বিষ্ণুতে নিয়ে আলোচনা করত, বাঙালি আকাশবাণীতে কবে কে রবীন্দ্রসঙ্গীত কিভাবে গেয়েছেন, কে কিভাবে বাঁশি বাজিয়েছেন তা নিয়ে আলোচনা হতো বাঙালির। আর এখন আলোচনা হচ্ছে কিছু দুষ্কৃতী কণ্ঠস্বর নিয়ে। এটা দুর্ভাগ্যজনক এগিয়ে বাংলা। আজকে পর্যালোচনা বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী ছিলেন, সেই বৈঠক থেকে তিনি কংগ্রেসের যে বাজে ফলাফল সেই ফলাফল নিয়ে আলোচনা করেছেন। এখনো পর্যন্ত যেটা খবর, অধীর রঞ্জন চৌধুরী কি ইস্তফা দিতে পারেন সেটা নিয়ে একটা খবর হচ্ছে। এবং একই সঙ্গে তিনি যেমনটা বলেছেন যে সিপিএম এর রাজ্য কমিটির বৈঠক থেকে জানা যাচ্ছে মুর্শিদাবাদ দমদমের মতো আসনে জেতার সম্ভাবনা থাকলেও অনেক ক্ষেত্রে সাংগঠনিক দুর্বলতায় তা সম্ভব হয় না। সাংগঠনিক দুর্বলতার জন্য বিভিন্ন জায়গায় তারা জিততে পারেনি কংগ্রেস। কারোর বেডরুম তো দূরের কথা, ড্রয়িং রুমে উঁকি মারার ইচ্ছা বিজেপির নেই। যা পেয়ে গেছেন, যথেষ্ট ভোট পেয়ে গেছেন, তাদের যেটা ইচ্ছা ছিল তৃণমূল কংগ্রেসকে সিট বাড়িয়ে দেওয়ার, সেটা তারা করেছেন। আর অধীরবাবু সম্পর্কে আমরা বলেছি যে অধীরবাবু একটা মানে ইট ইজ দ্য রাইট প্লেয়ার প্লেইং ইন এ রং কোর্ট। শেষ পর্যন্ত আবার উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গলা মিলিয়ে কার্তিক মহারাজকেও আক্রমণ করে ফেলেছেন। এই নির্বাচন নিঃসন্দেহে অধীর চৌধুরীকে মনুষ্য চরিত্র সম্পর্কে একটা শিক্ষা দিয়েছেন। এই পাঠ তিনি এখানে পেয়েছেন। তবে এটা বোঝা উচিত যে অধীর চৌধুরী কংগ্রেসে থাকবেন আর পশ্চিমবঙ্গের তৃণমূলের নেত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করবেন, লড়াই করবেন, এই দুটো জিনিস একসঙ্গে হতে পারে না। আচ্ছা, কাটমানি নিয়ে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রশাসনিক বৈঠকে বলছেন কিছু কিছু অফিসার টাকা খাচ্ছেন, আমাদের টাকার কোনো প্রয়োজন নেই, পিডব্লিউডি কাজ করছে আর কাটমানি খেয়ে যাচ্ছে। এখন উনি ওদের ধরেছেন, মধ্যে মধ্যে মুখ্যমন্ত্রী একটা হাওয়া গরম করে দেন। যখন দেখবেন তৃণমূল কংগ্রেসের বলার মতো কিছু নেই, যখন দেখবেন সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূল কার্যত অপ্রাসঙ্গিক, মুখ্যমন্ত্রী একটা ছোট্ট করে বাজার গরম করে দেন অত্যন্ত সচেতন ভাবে। মাঝখানে বললেন কাটমানি ফেরত দাও, কিছু নেতাকে লোককে ধরে পিটিয়ে দিল। তারপর কি হলো? কাটমানি বন্ধ হয়েছে, 1 মাসের মধ্যে বিষয়টা থেমে গেল। এখন উনি ধরেছেন এই কিছু আইএস আমলা, যার ওনার পাশে যারা ঘোরে তাদের বাড়িগুলো দেখুন। পশ্চিমবঙ্গের আমলাদের স্ত্রীরা, আমি কারণ তাদের পরিবারদের এক একটা পার্টিতে তাদের এক এক ধরনের জুয়েলারি। একটা সরকারি অফিসার কত টাকা মাইনে পান? এক একজনকে ধরুন না, প্রত্যেকের কাছ থেকে 4টে করে ক্রেডিট কার্ড বেরোবে, যেগুলো একটাও ওনার নামের নয়। এনজয় করছে, লুট চলেছে পশ্চিমবঙ্গে। সবাই নেতাদের দিকে ধরছে, এই জ্যোতিপ্রিয় এত টাকা করেছে, পার্থ চ্যাটার্জির বান্ধবীর কাছে 15 কেজি সোনা। এইসব বলতে বলতে আমলারা সাইড হয়ে যাচ্ছে। এরা বাড়ির ওপরে, দোতলার ওপরে, 3 তলার উপরে সুইমিং পুল বানাচ্ছে। এই হচ্ছে অবস্থা। সংসদে আগামী সোমবার থেকে অধিবেশন শুরু, তার আগে পি চিদম্বরম নবান্নের সাথে বৈঠক করলেন। তাহলে কি কংগ্রেসের সঙ্গে যে সম্পর্কটা সেটা শুরু পি চিদম্বরম নবান্নের সাথে বৈঠক করলেন? পি চিদম্বরম এই মুহূর্তে ভারতীয় রাজনীতিতে অপ্রাসঙ্গিক। পি চিদম্বরমের বক্তব্য কংগ্রেস দল মানে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। তিনি একজন অত্যন্ত প্রতিষ্ঠিত উকিল, কিন্তু তিনিও এখন বেলে আছেন। সমস্ত যারা শিবভক্ত আছেন তারা এখন এক জায়গায় আসছেন, কারণ বেল, সব বেল। তিনি বেলে আছেন, যারা যারা বেলে আছেন এক জায়গায় আসবার চেষ্টা করছেন। বেলেরই বাজার এখন। আমার কার তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই ভাবা নির্বাচনে জেতা 2 জন তৃণমূলের বিধায়ক তাদের শপথ দিলে